নমস্কার, আমাদের চ্যানেল ফ্যান ফিকশন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখিকা শ্রেয়া মণ্ডলের খেলাঘরের খেলোয়াড়। এর আগেও লেখিকার কলমে তন্ত্রজাল গল্পটি আপনারা আমাদের চ্যানেল শুনেছেন এবং খুব ভালো রিভিউ আমরা পেয়েছি। যারা এখনো শোনেননি তাদের শোনার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে তন্ত্রজাল গল্পটির লিঙ্ক দেওয়া রইল। এবার আসি আজকের গল্পে। গল্পের নায়িকা অর্থাৎ গোয়েন্দা তারার কাছে একটি কেস নিয়ে আসেন স্বরাজবাবু। স্বরাজবাবু হলেন খেলাঘর অনাথ আশ্রমের ইনচার্জ। উনি গোয়েন্দা তারাকে জানান যে অনাথ আশ্রম থেকে দুটো বাচ্চা নিখোঁজ হয়েছে। তাদের কথোপকথনে দুটো দিক আন্দাজ করা যায়, হয় সেই দুটি বাচ্চা স্বেচ্ছায় পালিয়েছে, আর নয়তো অপহরণ করা হয়েছে ওই বাচ্চা দুটোকে। আর সময় নষ্ট না করে গোয়েন্দা তারা তার অ্যাসিস্ট্যান্ট মেঘকে নিয়ে তদন্তে নেমে পড়ে। এরপর কি হবে সেটা অবশ্যই জানতে হলে আপনাদের শুনতে হবে আমাদের আজকের নিবেদন খেলাঘরের খেলোয়াড়। সকাল সকাল বেরিয়ে পড়েছি নিজের রথ থুরি রয়্যাল এনফিল্ড নিয়ে। সারা শহর চষে এখন গন্তব্য আমার প্রিয় বন্ধু তথা শত্রু তারার বাড়ি। তারার পরিচয় একটু পরে দিচ্ছি, তবে যত কম জানবেন ওর সম্পর্কে ততই ভালো। ও একটা কথা বলাই হয়নি, আমি মেঘরাজ সান্যাল। পেশা বলতে বাবার হোটেলে খাওয়া আর সাহিত্যের এই বিরাট সাগরে নিজের কিছু কর্ম উজ্জ্বল অক্ষরে রেখে যাওয়ার চেষ্টা করা। কিন্তু নিজের নাম সাহিত্যের পাতায় উজ্জ্বল করতে গিয়ে বাবার কাছে নিত্যদিন গালাগাল শুনছি। তাতেও কুছ পরোয়া নেই, বড় লেখক আমি হয়েই ছাড়ব, এই আমার জেদ। তবে আমার মমতাময়ী মা মমতা সান্যাল আমার পক্ষে। এই দেখুন, কথা বলতে বলতে গড়িয়াহাটের কাছাকাছি 5/7 নম্বর বাড়ির কাছে চলে এসেছি। এইখানেই ওই পিকিউলিয়ার জন্তু, এই না মানে আমার বন্ধু তারা থাকে। একতলা বাড়িটা বেশ ছিমছাম, বাইরে থেকে দেখলে এখনো বেশ নতুনের মতোই মনে হয়। নেহাত কাকু মানে সতীনাথ সেন লন্ডন থেকে এখনো এইসবে মন দেন, না হলে ওর অত্যাচারে বাড়িটা যে ঠিক কোন পুরনো সৌধে পরিণত হতো সেটা ভাবলেই বুকটা চিনচিন করে। দরজার সামনে দাঁড়িয়ে আমার গুণগান না করে ভিতরে চরণ যুগল ফেলে আমায় উদ্ধার করুন। ভিতর থেকে একটা মেয়েলি গলার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করলাম, আর ঢুকতেই আমার চক্ষু ডাইরেক্ট চড়ক গাছ। ড্রয়িং রুমের সিলিং থেকে একটা লাল কাপড় ঝুলছে, সেই কাপড়ের সাথে বাঁধা তারার 2 পা, আর মাথাটা নিচের দিকে মানে শূন্যে। ওর ঘাড় অবধি কাটা চুলগুলো মুখের সামনে এসে পড়ায় চোখগুলো প্রায় দেখাই যাচ্ছে না। ওর অনেক উটকো শখ আছে জানি, যেমন চা আর কফি একসাথে মিলিয়ে চাফি নামক এক অদ্ভুত পানীয়র আবিষ্কার করে খাওয়া, রাত দুপুরে গিয়ে হানাবাড়িতে হানা দিয়ে ভূতের অনুসন্ধান করা, শীতের দিনে কনকনে গঙ্গার জলে সাঁতার কাটা, এমনকি ফুচকার সাথে আইসক্রিমের এক অদ্ভুত কম্বিনেশন করে খাওয়া। কিন্তু তাই বলে এমন স্টান্ট দেখানোর শখ কেন হলো সেটাই বুঝতে পারছি না। ওর প্রতি সপ্তাহে 2-1টা শখ জাগে ঠিকই, কিন্তু তাই বলে এই? আমি আমার ভাবনায় নিমজ্জিত ছিলাম। বেরিয়ে আসলাম তারার কণ্ঠস্বরে, ওয়েলকাম মাই রাইটার ফ্রেন্ড, ওয়েলকাম। মুখ তুলে তাকিয়ে দেখি তিনি মাটিতে নেমে এসেছেন, আর সোফার দিকে নজর যেতেই আমার মুখটা কুঁচকে গেল। কোনো মেয়ের ঘর এত নোংরা থাকে কি করে আমি বুঝে পাই না। সারা সোফায় এক গাদা জামা কাপড় আর কাগজের হিমালয়। সকাল সকাল লেখকবাবু আমার বাড়িতে, বাড়ি থেকে কি কাকু একেবারে দূর টুর করে দিলেন নাকি? সেটা হলে সবচেয়ে বেশি খুশি তুই হবি সেটা আমি জানি, কিন্তু মনে রাখিস তখন তোর বাড়িতে এসেই তাঁবু খাটিয়ে থাকবো। সে থাকতেই পারিস, কিন্তু এইখানে তোর গাঁজাখুরি গল্প চলবে না। কথাটা বলে চোখ টিপে নিজের সবুজ ট্রাউজারের পকেট থেকে
একটা সিগারেটের প্যাকেট বের করে আমার দিকে ছুঁড়ে মারল। প্যাকেট দেখে আমার চোখ বড় বড়। আমার এই জিনিসের গন্ধেও বমি আসে, আর সেটা জানা সত্ত্বেও ও আমাকে ট্রাই করতে দিচ্ছে। তুই জানিস না আমি এসব ছাইপাশ খাই না। আমি তো জানি আমাদের মেঘু সোনা ধূমপান, মদ্যপান, নারী এই সব কিছু থেকে নিজেকে দূরে রেখে পিওর সন্ন্যাসী প্রুফ করতে চান। কিন্তু যতই হোক মানুষ তো। আর তারপর সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে লাইব্রেরি ঘুরে এখানে এসেছিস, বেশ ক্লান্ত দেখাচ্ছে তোকে, তাই দিলাম নতুন ব্র্যান্ড। এই, তুই কি করে জানলি আমি সকাল সকাল বেরিয়ে লাইব্রেরি গেছি? পর্যবেক্ষণ বন্ধু, পর্যবেক্ষণ। বুদ্ধিমান হলেও তোমার এই ক্ষমতাটা একটু কমই। তোর রংটা একটু বেশি ফর্সা, কাল রাতেও তাই ছিল। এখন বাজে দুপুর 12টা, আর আজ সকাল থেকে বাইক নিয়ে বেরিয়েছিস, তাই মুখটা একটু ঝলসে গিয়ে লালচে হয়ে গিয়েছে তোর। আর তোর পকেট থেকে লাইব্রেরির কার্ডটা এখনো বেরিয়ে আছে। তারা কথাগুলো বলতে বলতে সামনে থাকা একটা কাগজে মন দিল। যদিও ওর কথাগুলো শুনে খুব একটা অবাক হলাম না, কারণ যার কাছে পুলিশের তাবর তাবর কর্তারা ঘোল খেয়ে যায় সেই গোয়েন্দা তারা এইটুকু বুঝবে তাতে কোনো সন্দেহ নেই। আমি ওকে কিছু বলতাম তার আগে ওর ঘরের দরজায় একটা টোকা পড়ল। তারপর বেশ জোর আর গম্ভীর গলায় বলল, কামিং। দরজা দিয়ে প্রবেশ করলেন সাদা ফতুয়া আর ঢিলে ঢালা পায়জামা পরা বছর 45-এর এক ভদ্রলোক। চুলগুলো বেশ চেপে বাঁ দিকে সিথি করে আঁচড়ানো, ঠোঁটের উপরে একটা ছোট প্রজাপতি গোঁফ, চোখে মুখে একটা ইতস্তত ভাব, কাঁধে ঝুলছে একটা লম্বা ব্যাগ। দেখে বেশ ভালোই মনে হচ্ছে একটু চিন্তায় আছেন। আমি ওনাকে সামনের চেয়ার দেখিয়ে বসতে বললাম। এটাই বুঝি গোয়েন্দা তারাদেবীর বাড়ি? তারাদেবী তারাপীঠে, আমি তারা সেন, সত্য অনুসন্ধানী। তারা হাত জোর করে নমস্কার করে সামনে ড্রয়ার খুলে একটা কার্ড ভদ্রলোকের দিকে এগিয়ে দিল। ভদ্রলোক কার্ডে একবার চোখ বুলিয়ে নিয়ে বললেন, আমি স্বরাজ ঘোষাল, খেলাঘর অনাথ আশ্রমের ইনচার্জ। আশ্রমটা বালিগঞ্জের কাছাকাছি। খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমাদের 1 মিনিট। প্রমোটার অনিমেষ ভাদুরী এই অনাথ আশ্রমের মালিক, তাই না? হ্যাঁ, ঠিকই ধরেছেন। ওনার মা মণিমালা দেবী এই অনাথ আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। মায়ের অবর্তমানে ছেলের হাতেই সব দায়িত্ব। আসলে কদিন আগে আমাদের আশ্রমে এমন একটা ঘটনা ঘটেছে, আমরা সকলেই বাকরুদ্ধ। কী করা উচিত আর উচিত না সেটা বুঝে উঠতে পারছি না। কি হয়েছে আপনি সবটা খুলে বলুন। শুধু এটুকুই মনে রাখবেন, কোনো পয়েন্ট যেন বাদ না যায়। তারা কথাটা বলতে বলতে সোফায় মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে শুল। আমি ভালো করেই জানি তারা শুধু এই মুহূর্তে সবকিছু শুনবে না। মনের চিত্রপটে স্বরাজবাবুর বলা প্রতিটি কথা একেবারে এঁকে নেবে। দুটো হাত কোচলে নিয়ে বলা শুরু করলেন স্বরাজবাবু। গত 25শে এপ্রিল আমাদের অনাথ আশ্রমের একটা বাচ্চা পিকু রাতে খাওয়া দাওয়ার পর শুতে গেল। আমি শেষবার সবটা চেক করে ওদের ঘরের লাইট বন্ধ করে দিলাম। ও মা, পরের দিন সকালে উঠে ব্রেকফাস্টের সময় যখন সবাইকে গুনে গুনে খাওয়ার ওইখানে যাচ্ছিলাম, তখন দেখি পিকু নেই। আমরা প্রথমে ভেবেছিলাম দুরন্ত ছেলে এদিক ওদিক গেছে, কিন্তু দুপুরের পর যখন পাওয়া গেল না, তখন বেশ ভয় পেয়ে গেলাম। এমনকি ওর পাশে যে ছেলেটা ঘুমোতো আর ও যাদের সাথে থাকতো তারাও বলল কিছু জানে না। শেষটায় আমরা পুলিশ কমপ্লেন করি, কিন্তু 1 মাস হয়ে গেল ওর কোনো খবর নেই। অনিমেষবাবুকে বিষয়টা জানিয়েছেন আপনারা? হ্যাঁ ম্যাডাম, স্যার নিজের লোক পাঠিয়ে খবর নিয়েছিলেন, ওইটুকুই। তারপর বলুন। মাঝখানে সব ঠিকই ছিল, কিন্তু বিষ্ণু আরেকটা বাচ্চা, ওকেও পাওয়া যাচ্ছে না ম্যাডাম। অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোনো খোঁজ নেই। পুলিশে জানিয়েছি আর অনিমেষ বাবুকেও, কিন্তু কোনো লাভ হয়নি। তারা সবটা শুনে সোজা হয়ে বসে একবার আর চোখে আমার দিকে তাকালো, আর আমি স্বরাজবাবুর দিকে। ম্যাডাম, আপনাকে দেওয়ার মতন পারিশ্রমিক হয়তো আমার কাছে নেই, কিন্তু আমার এক বন্ধু
তপেশ চৌধুরী আমাকে আপনার কথা বললেন, তাই অনেক আশা নিয়ে এসেছি। ছোট ছোট বাচ্চারা কোথায় যেতে পারে সেই ভেবেই যেন বুক কেঁপে উঠছে। নিজের না হলেও ওদের সন্তান স্নেহে বড় করেছি। আপনি যদি কিছু করেন। ও, আপনাদের বলে রাখি, তপেশবাবু হলেন তারার পুরনো এক ক্লায়েন্ট। একটা খুনের তদন্তে ওনার সাথে তারার পরিচয় হয়েছিল। আচ্ছা, আপনাদের আশ্রমে কোনো নাইট গার্ড থাকে না? আগে হ্যাঁ থাকে, কিন্তু সেও কিছু বলতে পারছে না। বুঝলাম। ঠিক আছে, আমি আজ বিকেল 4টেয় আপনাদের আশ্রমে যাব। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। তারপর স্বরাজবাবু তারার সামনে একটা খাম এগিয়ে দিয়ে বললেন, আপনার জন্য কিছু অ্যাডভান্স এনেছিলাম। ধন্যবাদ। স্বরাজবাবু বেরিয়ে যাচ্ছিলেন, ঠিক তখন তারার করা আকস্মিক একটা প্রশ্নে উনি একটু চমকে উঠলেন। স্বরাজবাবু, আপনি শান্তিনিকেতন কেন গিয়েছিলেন? আগে আগে সেইখানে আমার দেশের বাড়ি, বছরে একবার যায়। কিন্তু আপনি কি করে? খামটা বের করবার সময় শান্তিনিকেতনের টিকিটটা পড়ে গিয়েছিল। আচ্ছা, আপনার সাথে ওই ব্যাগটা ওখান থেকেই তো কেনা। চকচক করছে কিন্তু এখনো। তারার কথায় স্বরাজবাবু মৃদু হেসে নমস্কার জানিয়ে বেরিয়ে গেলেন। উনি যেতেই আমি সবে তারাকে কিছু জিজ্ঞেস করতে যাব, তার আগেই ও আমাকে একটু ধমকেই বলল, এখনই প্রশ্নের ঝুলি খুলে বসবি না, আগে এখান থেকে যাই, তারপর সব বলা যাবে। প্রশ্ন করার আগেই আমার প্রশ্ন শেষ। তারা অবশ্য এর মধ্যেই একটা সিগারেট জ্বালিয়ে ফেলেছে। তুই আবার খাচ্ছিস? লজ্জা করে না? জানিস এসব কত খারাপ? সিগারেট ক্যান্সারের কারণ, তাই তো? লজ্জার কারণ হয় বলে তো এখনো অবধি আমার জানা নেই। এটা না টানলে আমার ব্রেনটা ঠিক চার্জ পায় না। তাই প্লিজ দাদুর মতো জ্ঞান দিস না। কথাটা বলার পরেই একটা খবরের কাগজ আমার দিকে ছুঁড়ে মারল আর নিজে সোফায় বসে একটা নোট বইয়ে কি সব লিখতে শুরু করলো। খবর কাগজের দুটো পাতা উল্টাতেই আমার চোখ কপালে উঠল, কারণ সেইখানে বড় বড় করে লেখা, শান্তিনিকেতনে শিশু পাচার চক্রের হদিশ পেল পুলিশ, অভিযুক্ত পলাতক। আমি খবরটা পড়ে তারার দিকে বিস্ফারিত চোখে তাকালাম। ওইভাবে দেখিস না, চোখ খুলে পড়বে। কিন্তু আমি আরো কিছু বলতাম তার আগেই তারা বলল, এইবার আরো দুটো পাতা উল্টে দেখ। ওর কথা মতো 1 সপ্তাহ পুরনো কাগজের পাতা ঘোরানোর সঙ্গে সঙ্গে একটা খবরে চোখ আটকে গেল। বড়সড় ক্ষতির সম্মুখীন ভাদুরী হাউজিং সোসাইটি। ধর্মঘটে নামতে চান কর্মচারীরা। কর্ণধার অনিমেষ ভাদুরী মিডিয়ার সামনে আসতে নারাজ। ওইসব কি? সেটা কি না গেলে বুঝবো কি করে? তুই কি আমার সঙ্গে যাবি? দেখি যদি ফ্রি টাইম পাই। নিজে না গেলেও বাইকটা রেখে যাবি, আমার স্কুটিটা খারাপ। মানেটা কি? শুধু আমার বাইক না, আমিও যাব। তাহলে বেশি ভাট না বকে বাড়ি যা, বিকেল 3টের সময় চলে আসবি। একবার ইন্সপেক্টর বিশ্বাসের সঙ্গেও দেখা করতে হবে। ইন্সপেক্টর বিশ্বাস মানে সূর্যশেখর বিশ্বাস? আর কটা বিশ্বাসকে তুই চিনিস? হ্যাঁ, দূর হতো। আমার এই সূর্যশেখর বিশ্বাসকে দু চোখে সহ্য হয় না, কারণটা অন্যদিন বলবো। এরপর বাড়ি ফিরে পুনরায় আমি 2:45 নাগাদ তারার বাড়ি পৌঁছে গেলাম। ভিতরে গিয়ে দেখি তারা একটা নীল টি শার্ট আর কালো ট্রাউজার পরে রেডি। আগেরবার কি খেয়াল হয়েছিল, কেসের সমাধান করতে গিয়েছিল গেরুয়া বসন পরে, মাথায় আবার সবুজ পাগড়ি, তাও কোনো কারণ ছাড়া। আমার ধারণা ওকে গোয়েন্দা কম পাগল বেশি ভাবে লোকে, আর ওর সাথে সারাক্ষণ থাকি বলে আমাকে যে কি কি ভাবে আমি সেটাই ভাবি। আমায় দেখে বলল, ওই হাঁ করে দাঁড়িয়ে থাকিস না, চল, দেরি হয়ে যাচ্ছে। একটা স্নিকার পায়ে গলিয়ে দরজা লক করে ও আমার বাইকের চালকের আসনে উঠে বসলো। আমি আর কথা না বাড়িয়ে পিছনে বসলাম। চারটের আগেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। তবে দুপুরের ফাঁকা রাস্তায় তারার বাইক অনেকটা আমার কাছে জমের বাড়ির রথের মতো। আসার পথে অবশ্য বাচ্চাদের জন্য কিছু খাবার আর চকলেট তারা কিনে নিয়েছে। খুব বড় না হলেও মাঝারি সাইজের একটা দোতলা বাড়ির সামনে আমাদের বাইক থামল।
মেইন গেটের ফটকে মার্বেল পাথরের উপর বড় বড় করে লেখা খেলাঘর। সামনে প্রশস্ত খেলার জায়গা পেরিয়ে দুতলা একটা বাড়ি দাঁড়িয়ে আছে। মেইন গেট দিয়ে ঢুকে তারা চারিদিকে একবার ভালো করে দেখে সামনের দিকে হাঁটতে শুরু করলো। সামনেই অফিস ঘর চোখে পড়ল। অফিসের দরজায় টোকা মেরে তারা বলল, আসতে পারি? আরে ম্যাডাম, আপনি? আরে আসুন আসুন, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। দুজনেই ভিতরে যাওয়ার পর আমরা ওনার সামনের চেয়ারে বসলাম। তারা স্বরাজবাবুর উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, আপনি কি একাই সবটা দেখেন? তারার হঠাৎ প্রশ্নে স্বরাজবাবু একটু ঘাবড়ে গেলেও নিজেকে একটু সামলে নিয়ে বললেন, না না, এইখানে আমি ছাড়াও আমার স্ত্রী, একজন মালি, একজন রাঁধুনি আর একজন দারোয়ান আছে। রাতে এখানেই থাকেন সবাই আপনারা? আগে হ্যাঁ। বেশ। আচ্ছা, আপনারা এই কজন ছাড়া বাইরের লোক কেউ কি এখানে আসেন? বাইরের বলতে হ্যাঁ, একজন ম্যাডাম আসেন সন্ধেবেলা বাচ্চাদের পড়ানোর জন্য। 7টায় আসেন আর 10টা নাগাদ চলে যান। নাম নলিনী দাশগুপ্ত। আর আপনাদের স্যার অনিমেষবাবু, উনি আসেন না? এই প্রশ্নে স্বরাজবাবু একটু ইতস্তত করেই বললেন, আজ্ঞে না, উনি প্রতি মাসে কিছু টাকা পাঠান, আর দরকার লাগলে সেই সব আমি গিয়ে জানিয়ে আসি। উনি সময় করে পাঠিয়ে দেন, এইদিকে আসেন না বিশেষ। বুঝলাম। আচ্ছা, বলছি যে এইখানে এখন যারা যারা আছেন তাদের যদি একবার ডাকা যায়, মানে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে আমার। যদিও নলিনী ম্যাডামকে এখন পাবো না জানি, ওনার সঙ্গে না হয় পরে কথা বলা যাবে। আপনি আপাতত বাকিদের ডাকুন প্লিজ। সবাইকে একসাথেই ডাকবো? একদম। স্বরাজবাবু উঠে বেরিয়ে যাচ্ছিলেন। আমি আমাদের সাথে আনা প্যাকেটগুলো দিয়ে বললাম, এইগুলো বাচ্চাদের জন্য। উনি সেটা নিয়ে ছোট্ট করে ধন্যবাদ জানালেন। কেরে, কিছু বুঝলি? কিন্তু তারা এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে দ্রুত নিজের জায়গা থেকে উঠে বলল, দরজার সামনে পাহারা দে তো, কেউ আসলে আমায় জানাবি। আমি দরজার সামনে যেতে যেতে তারার অনুসন্ধান শুরু হয়ে গেল। ঘরের প্রতিটা কোণা যেন নিজের সেইন দৃষ্টি দিয়ে মেপে নিচ্ছে। তার মধ্যে দরকারি কিছু হলে ওর মোবাইলের ক্যামেরায় স্থান পাচ্ছে। এমনিতে তারা দেবী অগোছালো হলেও এই সময় কিন্তু জায়গার জিনিস ঠিক জায়গায় রেখে দিচ্ছে দেখে নিয়ে। আমি একবার তারার দিকে দেখছি, একবার বাইরের দিকে। হঠাৎ দেখলাম স্বরাজবাবু এগিয়ে আসছেন, আর ভিতরে তারা তখন সবে ওনার ড্রয়ার খুলে কিছু দেখতে শুরু করেছে। স্বরাজবাবু আসছে। আমি দ্রুত গলায় কথাটা বলতে বলতে ভিতরে ঢুকতেই তারা সতর্ক হয়ে গেল, আর নিপুণ হাতে ড্রয়ার বন্ধ করে বিদ্যুৎ বেগে নিজের জায়গায় এসে বসে পড়ল। ও কাজ করলেও আমি ওর পাশে বসে হাঁপাচ্ছি। তারা চাপা গলায় বলল, গুড জব। স্বরাজবাবু আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন ওনার স্ত্রী পদ্মশ্রী দেবী, মালি পদ্মভূষণ, রাধুনী ভারতরত্ন আর দারোয়ান নোবেল শেখের সাথে। আমার কানের কাছে মুখ এনে তারা বলল, বাহ, এ তো দেখছি পুরো পুরস্কারের ছড়াছড়ি। দেশের হাফ পুরস্কার তো এখানেই আছে, শেষমেশ নোবেলটাও পাওয়া গেল। কথাটা শুনে আমিও ফিক করে হেসে ফেললাম। কিন্তু আমাদের সত্য অনুসন্ধানী ম্যাডাম নিজের হাসি লুকিয়ে বলল, নমস্কার, আমি তারা সেন। আশা করি স্বরাজবাবু আপনাদেরকে আমার ব্যাপারে বলেছেন, এবং সকলেই নিশ্চয়ই জানেন আমার এখানে আসার কারণ। আচ্ছা পদ্মশ্রী দেবী, আপনাকে দিয়ে শুরু করি। আপনি আমাকে বলুন যে এই ব্যাপারটার বিষয়ে আপনি কি জানেন? আপনি কিছু দেখেছেন? আমি রাত্রে কড়া ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই, তাই কিছুই জানি না। দুটো বাচ্চা কোথায় যে গেল কে জানে। পদ্মশ্রী দেবী আফসোস করে বললেও ওনার যে খুব একটা দুঃখ হয়েছে সেটা বলতে পারবো না। আর পদ্মভূষণ, তুমি? আমি তো ওই সিঁড়ির তলার ঘরে ঘুমিয়েছিলাম, আর আমার রাত্রে ওই একটু আফিমের নেশা করার অভ্যাস, তাই
তাই আর কি ঘুম ভাঙেনি। আফিমের নেশা করো, তাও বাচ্চাদের মাঝখানে থেকে? আগে দিদিমণি, এই এই মাঝে মাঝে ওই ভারতরত্নও খায়, আর আর বাচ্চাদের মধ্যে এইসব জিনিস বের করি না কখনো। ওর কথা শুনে লজ্জায় ভারতরত্ন যে এইভাবে নতুন বউদের মতন মুখ নামিয়ে নিয়েছে, তাতে বুঝলাম কথাটা সত্যি। তাই সেও কিছু বলতে পারল না, আর দারোয়ানের কাছ থেকে নতুন কোনো তথ্য তারা পেল না। কিন্তু এতেও তারার উদ্যম একটুও কমল না। বলছি ম্যাডাম, বাচ্চাদের জন্য দুধ আনতে যেতে হবে, আমি কি যেতে পারি? হ্যাঁ, এখন আপনারা সবাই আসতে পারেন, কিন্তু দরকার হলে আবার ডেকে পাঠাবো। ওনারা এইটুকু জেরার পরেই যেন হাঁফ ছেড়ে বাঁচল। ওরা যখন বেরিয়ে যাচ্ছিল তখন তারা ভারতরত্নকে থামিয়ে বলল, ভারতরত্ন, দাঁড়াও তো, তোমার হাতের এই দাগটা কিসের? আমারও তৎক্ষণাৎ চোখ গেল লোকটার হাতের দিকে। বেশ কিছুটা জায়গা লাল হয়ে গেছে। এই প্রশ্নে লোকটা একটা শুকনো ঢোক গিলে বললেন, আসলে কদিন আগে রান্না করতে গিয়ে ছ্যাঁকা খেয়েছিলাম। ও, ওষুধ লাগিয়ে নিও, না হলে ইনফেকশন হতে পারে। ওই আমি কিছু বলতে গেলেও তারা চোখের ইশারায় আমায় চুপ করতে বলল, কারণ ওই দাগটা যে খামচানোর দাগ সেটা আমি ভালোই বুঝতে পারছি, আর তারাও যে বুঝতে পেরেছে সেটাও ওর মুখ দেখে বুঝলাম। কিন্তু প্রকাশ করলো না কেন আমি জানি না। স্বরাজবাবু, আমি আর তারা ব্যতীত সবাই বেরিয়ে গেল। বলছি যে বাচ্চাদের সঙ্গে একটু কথা বলা যাবে? ওরা এখনো স্কুল থেকে ফেরেনি, তবে রন্টু বিষ্ণুর বন্ধু ওর ঘরেই আছে। আসলে ওরা গলায় গলায় বন্ধু ছিল। বিষ্ণু গায়েব হয়ে যাওয়ার পর থেকে ছেলেটা একদম চুপচাপ হয়ে গেছে। নলিনী অনেক বুঝিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। ছেলেটা সারাদিন মনমরা হয়ে ঘরেই বসে থাকে। তাহলে চলুন রন্টু বাবুর সঙ্গে একটু গল্প করে আসি। কিন্তু ম্যাডাম, এই অবস্থায় জেরা, আসলে বাচ্চা মানুষ। সেটা আপনি চিন্তা করবেন না, বাচ্চাদের আমি খুব ভালো সামলাতে পারি। আমার বাই হাতের খেল, আপনি নিয়ে চলুন আমাকে ওর কাছে। শেষমেশ স্বরাজবাবু রাজি হলেন। বাচ্চাদের শোয়ার ঘর দোতলায়। আমি উঠতে উঠতে তারার কানের কাছে চাপা গলায় বললাম, এমন করে বললি যেন নিজে 4 বাচ্চার মা। আরে আমি 4 বাচ্চার মা না হলেও বেবি সিটার তো সঙ্গে করে নিয়ে এসেছি, ভুল হলে হেল্প করে দিস। দেখলাম বারান্দার ব্যালকনিতে 1 বছর 8-এর বাচ্চা দাঁড়িয়ে আছে। মলিন মুখে উপর তলা থেকে গেটের দিকে তাকিয়ে আছে। স্বরাজবাবু বললেন, এটাই রন্টু। তারা ওইখানেই আমাদের দাঁড়াতে বলে নিজে রন্টুর দিকে এগিয়ে গেল। আমি একটু দূরত্ব বজায় রেখে এমনভাবে দাঁড়ালাম যাতে ওদের কথাবার্তা শুনতে পাই। তারা রন্টুর দিকে এগিয়ে গিয়ে বলল, রন্টু, কি দেখছো ওই গেটের দিকে? রন্টু চুপ। ওকে দেখে মনে হলো না যে ওর বাইরের লোকের সাথে কথা বলার বিন্দুমাত্র আগ্রহ আছে। তারা এইবার ওর সামনে হাঁটু মুড়ে বসে মিষ্টি হেসে বলল, আমি কিন্তু জানি তুমি কার জন্য অপেক্ষা করছো, আমি কিন্তু তাকে তোমার কাছে এনে দিতে পারি। তারার গলার স্বরের মধ্যে শুধু রন্টু না, আমিও এক বিশ্বাসের আভাস পেলাম। রন্টু এইবার তারার দিকে অবাক চোখে তাকালো। তারা রন্টুর হাত ধরে বারান্দার মেঝেতে বসিয়ে দিল, আর নিজেও ওর সামনে বাবু হয়ে বসে বলল, তুমি চাও না তোমার বন্ধুরা আবার তোমার সাথে খেলা করুক, তোমার সাথে কথা বলুক? রন্টু এবার মুখ খুলল, চাই, কিন্তু বিষ্ণু তো আসছে না, পিকুটাও কোথায় চলে গেল? আমি তারা দিদি, আমি তোমাকে কথা দিচ্ছি রন্টু, সবাই আসবে, বিষ্ণু পিকু সবাই আসবে, আবার তোমার সঙ্গে খেলা করবে। কিন্তু তার জন্য তোমাকে আমায় একটা সাহায্য করতে হবে। কিরকম সাহায্য? হ্যাঁ, এই যেমন তুমি শেষ বিষ্ণুর সাথে যেই দিনকে শুয়েছিলে, সেই দিনকে কি দেখেছিলে? তারার কথায় রন্টু একটু গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। বাচ্চা সুলভ চোখগুলো বেশ ভালো করে মনে করার চেষ্টা করছে যে ঠিক কি হয়েছিল। তারাও ওকে সময় দেওয়ার জন্য চুপ করে বসে আছে। রন্টু একটু সময় নিয়ে বলল, প্রতিদিনের মতোই আমরা রাতের খাবার খেয়ে এলাম,
আন্টি আমাদের ঘরে আসার পর দুধের গ্লাস দিল, সেটাকে ঘুমিয়ে পড়লাম। তারপর সকালে উঠে দেখি বিষ্ণু পাশে নেই। তারপর অনেক খুঁজেও ওকে পেলাম না। আন্টি মানে পদ্মশ্রী আন্টি? রন্টু মাথা নাড়িয়ে সায় দিল। সেদিন রাত্রে কোনো শব্দ পাওনি? মানে কারোর চিল্লানোর শব্দ বা দরজা খোলার শব্দ? না তো। আচ্ছা, বিষ্ণু কি তোমায় কোনোদিনও বলেছিল যে ওইখানে থাকতে চায় না বা অন্য কিছু, কিংবা ওকে ওকে কেউ বকেছিল এমন কিছু? না, ও তো এমন কিছু বলেনি কখনো। কিন্তু সেই দিন রাতে ও আর একটু তরকারি চেয়েছিল বলে রাধুনি ওকে খুব বকেছিল। ও রেগে গিয়ে রাধুনিকে খামচে দিয়েছিল, আর খায়ওনি। তারপর আন্টি দুজনকেই বকেছিল। তারপর আমি ওকে জোর করে দুধ খাইয়ে একসাথে ঘুমোতে গেছি। বুঝলাম। আচ্ছা স্বরাজবাবু, বাচ্চাদের ঘুমানোর ঘর কি ভিতর থেকে বন্ধ থাকে? আগে না, আমি আর আমার স্ত্রীর পাশের ঘরেই থাকি। বাচ্চা মানুষ, তাই ভেতরে থেকে বন্ধ করতে মানা করা আছে। আপনারাও কোনো শব্দ শোনেননি? না, আমাদের ঘুম একেবারে সকালে ভেঙেছিল। সত্যি বলতে অন্যান্য বাচ্চারা কিছু দেখে বা না শুনে থাকলে আমাদেরকে বলতো। যখন পিকু নিখোঁজ হলো তখনও কেউ কোনো শব্দ শোনেননি? না ম্যাডাম। এরপর তারা কিছু বলতে যাবে, তার আগেই রন্টু তারার দুটো হাত ধরে বলল, তুমি সত্যি বিষ্ণুকে নিয়ে আসবে, সাথে পিকুকেও? নিয়ে আসবো, কিন্তু একটা শর্তে। কি শর্ত? তোমাকে কিন্তু এখন থেকে স্কুলে যেতে হবে, আর এইরকম হাড়ির মতো মুখ করে থাকলে কিন্তু চলবে না। আগে আমাকে প্রমিস করো, আবার গুড বয় হয়ে স্কুলে যাবে, মন খারাপ করবে না, তবেই তোমার বন্ধুকে আমি আবার তোমার কাছে নিয়ে আসবো। রন্টু একটা মিষ্টি হাসি দিয়ে তারার হাতে হাত রেখে বলল, প্রমিস দিদি। স্বরাজবাবু, বাচ্চাদের শোয়ার ঘরটা একবার দেখবো। হ্যাঁ ম্যাডাম, আসুন। স্বরাজবাবুর সাথে আমরা সেই প্যাসেজে বাচ্চাদের শোয়ার ঘরে ঢুকলাম। অনেকগুলো সিঙ্গেল বেড পাতা, কিন্তু দোতলা বাঙ্কারও আছে। স্বরাজবাবু আমাদের বিষ্ণুর খাট দেখিয়ে দিলেন, সেটা দরজার একদম পাশেই। তারা ঘরটা ভালো করে একবার দেখে নিয়ে দরজার কাছের জায়গাটা ভালো করে দেখে নিল। তারা স্বরাজবাবুকে বেশ কড়া গলায় নির্দেশ দিল, যেটা বলার, এখন এইখান থেকে কেউ আপনারা শহর ছেড়ে কোথাও যাবেন না। দরকার পড়লে আমি আবার আসব। আর এই যে রন্টু বাবু, তুমি কিন্তু একদম গুড বয় হয়ে থাকবে, কেমন? কথাটা বলে সিঁড়ি দিয়ে গট গট করে নেমে গেল তারা। রন্টু বেশ উচ্ছ্বসিত গলায় বলল, টাটা দিদি, টাটা আঙ্কেল। আমি হেসে রন্টুকে বিদায় জানিয়ে নামতে নামতে বললাম, তুই দিদি আর আমি আঙ্কেল। আমরা খেলাঘর অনাথ আশ্রম থেকে বেরিয়ে একটা পার্কে বসলাম। তারা পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো, তারপর বলতে শুরু করলো, পরপর দুটো বাচ্চা একই ঘর থেকে গায়েব। দুটো ক্ষেত্রেই কেউ কিচ্ছু জানে না, কেউ কিচ্ছু শোনেনি। রাতে দারোয়ান থাকা সত্ত্বেও নাকি সে কিছু টের পায়নি। এদিকে বিষ্ণুর সাথে রাধুনি ভারতরত্নের ঝামেলা। পদ্মশ্রী দেবীরও আবার একটু গা ছাড়া ভাব। মনেই হচ্ছে না বাচ্চাগুলোর জন্য খুব একটা চিন্তিত এরা। স্বরাজবাবুকেও দেখেছিস কেমন শঙ্কিত হয়ে আছেন? একটু ভেবে দেখ, একটা ছোট বাচ্চাকে যদি ঘুমের থেকে কেউ তুলে নিয়ে যায়, তাহলে সে অন্তত চিৎকার বা ছটফট তো করবেই। কিন্তু এই ক্ষেত্রে মনে হয় না তেমন কিছু হয়েছে। আর পরপর দুবার এমন হওয়াটা অস্বাভাবিক। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম হতে পারে। কিরকম? আমরা কেন ধরে নিচ্ছি ওদের কেউ তুলে নিয়ে গেছে? এমনও হতে পারে ওরা এইখানে থাকতে না পেরে পালিয়েছে। শুনলি তো, একটু তরকারির জন্য বকা খেতে হয়। কথাগুলো শোনার সময় আমার ওই রাধুনের উপর বেশ রাগ উঠছিল। বাচ্চা ছেলেগুলোকে কেউ খাওয়া নিয়ে বকে? এটা সম্ভব না। এমনটা হলে ওরা আলাদা আলাদা না গিয়ে একসাথে পালাতো। চাইল্ড সাইকোলজি একটু বুঝি, তুইও একটু বোঝ। বাচ্চারা সবসময় চাইবে ওদের দলে কেউ থাকুক, আর পালানোর ইচ্ছে থাকলে সেটা একবার হলেও রন্টুকে বলতো বিষ্ণু। আর পিকুও মনে হয় না এমন কিছু বলেছে। এই জানিস,
স্বরাজবাবুর ঘর সার্চ করে কি পেলাম? কি আবার পেলি? তারা নিজের ফোনে তোলা একটা ছবি আমার দিকে এগিয়ে দিল। ছবিটা দেখে আমি বেশ অবাক হলাম আর বললাম, এইসবের মানে কি? মানে একটাই, স্বরাজবাবু লোকটা গলা অবধি লোনে ডুবে আছে। এটার একটা লিঙ্ক থাকলেও থাকতে পারে কেসটার সঙ্গে। তুই কি স্বরাজবাবুকেও সন্দেহ করছিস? না করার তো কোনো কারণ নেই। আমার সন্দেহের লিস্টে সবাই আছে। এইখান থেকে কে কে বাদ পড়বে সেটা ভবিষ্যতে বলা যাবে। এইবার কেন জানি না মনে হচ্ছে কেসটা খুব একটা সহজ নয়। তাই আমার কপালেও চিন্তার ভাঁজ পড়েছে। যতই হোক, দুটো ছোট ছোট বাচ্চা। আচ্ছা মেঘ, তোর মনে ঠিক কি কি প্রশ্ন আসছে? প্রথমত, এটা কিডন্যাপ হলে কেউ অনাথ আশ্রমের বাচ্চা কেন কিডন্যাপ করবে? ওদের হয়ে কেউ নিশ্চয়ই টাকা পয়সা দেবে না। দ্বিতীয়ত, কেউ কিছু একটা লুকাচ্ছে, সবাই সত্যি বলছে না। তৃতীয়ত, কেউ কিছু শুনতে পেল না কেন, তাও দুবার। দিন দিন তাহলে ভালোই বুদ্ধি খুলছে লেখক বাবুর। শোন মেঘ, আমাদের এই প্রশ্নগুলোর উত্তর আগে বের করতে হবে। তার আগে আরো কয়েকজনের সঙ্গে কথা বলাটা দরকার। কাদের সাথে? নলিনী, বাচ্চাগুলোর টিচার আর অনিমেষ ভাদুরী। চল তো একবার। এখনই যাবি? না, আগে থানায় চল। সূর্যবাবুর সঙ্গে কথা বলতে হবে। ওনার কাছে যেতেই হবে? এই তোর সূর্যবাবুকে নিয়ে কোথায় একটু প্রবলেম বলবি তো? আরে আমার কেন প্রবলেম হবে? মুখে কথাটা বললেও মনে মনে বললাম, শালা এই সূর্যের গ্রহণ লাগলে সবচেয়ে বেশি খুশি আমি হব। সারাক্ষণ ভাট বকছে আর তারার করা কাজের ক্রেডিট নিচ্ছে। রাহু কেতু গ্রহণের সময় এই মালটাকেও খেতে পারে, কিন্তু খায় না, কারণ ওরাও জানে এতে ওদের বদ হজম হবে। আমরা সন্ধে 6টা বাজার একটু আগেই বালিগঞ্জ থানার বাইরে এসে দাঁড়ালাম। কনস্টেবল আমাদের পূর্ব পরিচিত, তাই বুক চিতিয়ে ভিতরে ঢুকে গেলাম। সূর্যবাবুর ঘর আমরা চিনতাম, আর আগে থেকে বলে রাখায় কনস্টেবল বলল উনি আমাদের জন্যই অপেক্ষা করছেন। তারা দরজা নক করে বলল, আসতে পারি? আরে আসুন আসুন তারা ম্যাডাম, আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকেই বলতে পারতেন, আমি চলে যেতাম। তারা আর আমি দুজনেই ভিতরে ঢুকলাম। তারপর উনি আমাদের বসতে বললেন। কি খাবেন বলুন? কিছু না। তারা আমার হাতে চিমটি কেটে বলল, থানার বাইরে ডিম টোস্টটা খুব ভালো বানায়, ওটাই আনিয়ে নিন না। সাথে ওই স্পেশাল চাও বলছি ম্যাডাম। বেশ, বলুন ম্যাডাম, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? প্রমোটার অনিমেষ ভাদুরীর সম্পর্কে একটু খোঁজ খবর নেওয়ার ছিল। কি ব্যাপার বলুন তো ম্যাডাম, কোনো গন্ডগোল করেছে নাকি লোকটা? না না, সেরকম কিছু না, একটু বেসিক ইনফরমেশন নেওয়ার ছিল আর কি। কোনো গন্ডগোল করলে আমাকে বলবেন ম্যাডাম, একদম গারোদের ওই পারে ঢুকিয়ে মজা দেখিয়ে দেবো। আরে আগের সপ্তাহে একটা খুনি আর একটু হলেই ডক পেরিয়ে যেত, কিন্তু আমি এই ইন্সপেক্টর সূর্যশেখর বিশ্বাস থাকতে সেটা কি করে হতে দিই? হ্যাঁ, একেবারে শেষ পথে পাকড়াও করেছি ব্যাটাকে। বাহ, দারুণ ব্যাপার তো, অভিনন্দন। এ তো কিছুই না ম্যাডাম, চাইলে বাঘের মুখ থেকেও শিকার ছিনিয়ে আনতে পারি। না না, অতটা লাগবে না, আপাতত অনিমেষ ভাদুরীর সম্পর্কে খোঁজ খবর দিলেই হবে। নিশ্চয় নিশ্চয় খোঁজ দেবো। আমি কথাগুলো ভেবে একটু বিরক্তি বোধ করছিলাম। এত গাঁজাখুরি দেয় কিভাবে? মনে মনে বললাম, বেটা যেদিন বাঘের হাতে পড়বি সেদিন মজা বুঝবি। বসে বসে গুলতাপ্পি দিয়েই যাচ্ছে, এটাকে তারা সহ্য করে কি করে ভগবানই জানে। এরপর আমাদের জন্য আনা খাবার এসে গেল। ইচ্ছে না থাকলেও খেয়ে নিলাম, কারণ দুপুরে বাড়ির ঝগড়ার পর আর এত কিছুর পর খিদে বেশ জোরেই পেয়েছে। আর খাবার খেয়ে বুঝলাম এই পুলিশের এই রূপের কারণ। আসলে এই সূর্যশেখর বাবুর শরীরের আগেও ভুঁড়িটা এগিয়ে থাকে আর কি। খাবারগুলো অসাধারণ। জমিয়ে খাওয়া দাওয়া করে আমি আর তারা বেরিয়ে এলাম। আসার সময় অবশ্য সূর্যবাবু আমাদের থানার গেট অবধি এগিয়ে দিয়ে গেলেন। আমি আর তারা প্রায় রাত 8:30 নাগাদ তারার বাড়িতে ফিরলাম। দরজা খুলতে খুলতে তারা বলল, বুঝলি, কালকে একবার নলিনীর সঙ্গে দেখা করব, আর অনিমেষ বাবুর সাথেও কথা বলতে হবে একবার। দেখি একসাথে দুটো কাজ কালকে সেরে নেওয়া যায় কিনা। সে তো খুব ভালো কথা, কিন্তু তুই সূর্যবাবুকে অনিমেষ বাবুর সম্পর্কে খোঁজ খবর নিতে বললি কেন? তুই কি ওনাকে সন্দেহ করছিস?
কথা বলতে বলতে আমরা ঘরের ভিতরে প্রবেশ করলাম। মেঘ, তোকে তো আমি আগেই বলেছি আমি সন্দেহের বাইরে কাউকেই রাখিনি। আর ও তো একজন বড় লোক, আমাদের সঙ্গে এমনি এমনি কথা নাও বলতে পারে, তাই আগে থেকে একটু হোমওয়ার্ক সেরে নেওয়া ভালো। তারা নিজের শরীর সোফায় এলিয়ে দিল। এখন তুই বাড়ি যা তো, কাল সকাল সকাল আসবি। ওর কথা শুনে আমি তড়াক করে উঠে বললাম, বাড়ি? মানেটা কি? আজ বাড়ি আমি যাচ্ছি না। মানে তুই কি এখন এখানে ঘাঁটি স্থাপন করার উদ্দেশ্যে আছিস নাকি? তাছাড়া আর যে কোনো উপায় নেই। তুই তো জানিস যে আমার বাবা শান্তিলালের জীবনে আমার জন্য শান্তি নেই, তাই আমি 1 সপ্তাহ বাড়িমুখো হব না। আর তার উপর তুই নতুন কেস নিয়েছিস, তোর পিছু আমি ছাড়ব না। তারা দরজার দিকে আঙুল দেখিয়ে বলল, ও সব হবে না, বেরো, বিদায় হয় এখান থেকে, এক্ষুনি বিদায় হ। তারা বেঁকে বসেছে দেখে আমি আর উপায় না পেয়ে ডাইরেক্ট ওর পায়ে পড়ে গেলাম। এরকম করে না তারা দেবী, এখন তুই থাকতে না দিলেই অধমকে রাস্তায় রাত কাটাতে হবে। হে দেবী, আপনার চরণে একটু ঠাঁই দিন। আচ্ছা আচ্ছা থাক, কিন্তু আমায় ডিস্টার্ব করবি না বলে দিচ্ছি। আমি এখন ঘরে যাচ্ছি। আর হ্যাঁ, ও রাজি হয়েছে দেখে আমি বেশ ফুর্তির সাথে বললাম, আর কি বল বল। রাতের রান্নাটা করে রাখবি। কি? আমি রান্না করব? আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তারা কথাগুলো বলে নিজের ঘরে ঢুকে গেল আর ঠাস করে দরজা বন্ধ করে দিল। আমি আর কি করি? আমি জানি ও এখন কেস নিয়ে ভাবনা চিন্তা করবে, তাই ওকে আর না জ্বালিয়ে মাকে একটা ফোন করে ড্রাইভারকে দিয়ে কিছু জামা পাঠাতে বলে রান্নার কাজে লেগে পড়লাম। রাত 10টার দিকে রুটি আর আলুর দম দিয়ে নৈশ ভোজন সেরে ড্রয়িং রুমের সোফায় শুয়ে পড়লাম। তারা এখন নিজের কাজে মগ্ন, তাই ওকে ডিনার করতে ডেকে ডিস্টার্ব করলাম না। পরের দিন সকালে রুটি খাবারের বাসন খালি দেখে বুঝেছিলাম তারা রাতে উঠে খেয়ে নিয়েছে, কিন্তু কখন উঠেছিল টের পাইনি। এখন আমরা বসে আছি বাঘাযতীন স্টেশনের কাছে একটা 1তলা ভাড়া বাড়িতে। ছিমছাম বাড়ি, তেমন চাকচিক্য নেই। এই বাড়ির ভাড়াটের নাম নলিনী দাশগুপ্ত। মেয়েটির বয়স এই 25 অথবা 26 হবে। নম্র ভদ্র চেহারা, মাঝারি গরম, কোমর ছাড়িয়ে ঘন কালো চুল। আমাদের জন্য উনি চা করে এনেছেন। তারা চায়ে চুমুক দিতে দিতে প্রশ্ন করল, আপনি তো বিষ্ণু আর পিকু দুজনকেই পড়াতেন, তাই না? হ্যাঁ, শুধু ওরা দুজন নয়, খেলাঘর অনাথ আশ্রমের সব বাচ্চারাই আমার কাছে পড়ে। তারপর ওনার মুখটা কেমন জানি অন্ধকার হয়ে আসলো। কাঁপা কাঁপা গলায় বললেন, হে ভগবান, কোথা থেকে যে কি হয়ে গেল। বাচ্চা দুটো খুব ভালো ছিল, একটু চঞ্চল কিন্তু খুব মিষ্টি ছিল ওরা। আচ্ছা নলিনী, ওদের কি অনাথ আশ্রমে থাকতে ভালো লাগতো না? এমন কিছু কি কখনো আপনাকে বলেছিল ওরা? না না, এরকম কেন হবে, সকলের সাথেই ওদের ভালো বন্ধুত্ব ছিল। ও আচ্ছা আচ্ছা, আপনি কি করেন? হঠাৎ তারার এই প্রশ্ন করায় নলিনী একটু ঘাবড়ে গেলেও নিজেকে সামলে নিয়ে বলল, আমি সকালে একটা প্রাইভেট স্কুলে পড়াই আর বিকেলে অনাথ আশ্রমে। এই শহরে আমি একাই থাকি তো, তাই আমার দিব্যি চলে যায়। আপনার কি মনে হয় ওরা নিজের ইচ্ছেই চলে গেছে, নাকি ওদের কেউ কিডন্যাপ করেছে? দেখুন, অনাথ আশ্রমের বাচ্চাদের কিডন্যাপ করে কার কি লাভ হবে বুঝতে পারছি না। আবার ওদের পালানোর মতন কোনো কারণও তো আমি খুঁজে পাচ্ছি না। এই সবটাই না কেমন গুলিয়ে যাচ্ছে, জানেন তো। চিন্তা করবেন না, এই ধাঁধার সমাধান আমি নিশ্চয়ই করব। কথাটা বলতে বলতে হঠাৎ দেখলাম তারার চোখ নলিনী দেবীর পেছনে থাকা একটা ফটো ফ্রেমের উপরে গেল। মনে হলো ওটা নলিনী দেবীর ছোটবেলার ফটো। তারা ভুরু কুঁচকে হালকা হেসে বলল, ওই ছবিতে ওটা আপনি? নলিনী হালকা হেসে সম্মতি জানালো। আচ্ছা বলছি যে আসছি আজ, দরকার পড়লে আবার বিরক্ত করতে পারি কিন্তু। না না, এভাবে কেন বলছেন? আপনার যখন দরকার পড়বে অবশ্যই আসবেন। ওদের খুঁজে পেলে সব থেকে বেশি খুশি আমিই হব। আপনি যে করেই হোক ওদেরকে খুঁজে বের করুন। নিশ্চয়ই। বলে হ্যান্ডশেকের জন্য তারা নিজের হাতটা বাড়িয়ে দিল। নলিনী মৃদু হেসে বলল,
নাইস টু মিট ইউ। করমর্দন করতে করতে তারা বলল। নাইস ম্যানিকিওর। লাজুক হাসি ফুটে উঠল নলিনীর মুখে। আমি অবশ্য একটু অবাক হলাম এই দেখে যে আজকাল তারা সাজসজ্জা নিয়েও মাথা ঘামাচ্ছে। না, আসলে এইগুলো বললে আমার মনে পড়ে যে ও একটা মেয়ে, অন্য সময় তো মনে হয় না। তারপর আমরা বেরিয়ে আসলাম ওখান থেকে। ফিরে কি বুঝলি? উফ, বেরোনোর সাথে সাথেই তোর প্রশ্ন বিচিত্রা খুলে না বসলেই হয় না বল। এত তাড়াতাড়ি কি বুঝবো আমি? তুই যাই বলিস, মেয়েটা কিন্তু বেশ মিষ্টি আর নম্র স্বভাবের। বাহ, আজকাল তো বেশ লক্ষ্য করছি সেই সব। খুব ভালো, খুব ভালো। কিন্তু প্রবলেমটা হলো জানিস তো, আমি যেটা লক্ষ্য করি তুই সেটা লক্ষ্য করিস না। মানে কিছুই না, অনিমেষবাবুর বাড়ি চল এবার। 11টায় ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি একটা। অ্যাপয়েন্টমেন্ট কখন নিলি আবার? তোর মতো সকাল 8টায় আমার ভোর হয় না রে। ভেবে দেখলাম হুট করে গেলে কথা নাও বলতে পারে, তাই সকাল সকাল একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে রেখেছি। তারা আমার রথ মানে বাইক দাঁড় করালো একটা পেল্লায় লাল সাদা 3তলা বাড়ির সামনে। মেইন গেটের এপার থেকেও বাড়ির বাহ্যিক সৌন্দর্য তাক লাগিয়ে দেওয়ার মতন। আমি অবাক চোখে বাড়িটার দিকে দেখতে দেখতে বাইক থেকে নেমে পড়লাম। এরপর তারা আর আমি ভিতরে ঢুকলাম। সম্ভবত দারোয়ান জানেন যে আমরা আসব, তাই কোনো বাধা পেতে হলো না। বাড়ির সামনে বিরাট বাগান, সেই বাগানের মধ্যে মাঝখানে কিছুটা সিমেন্ট বাঁধানো রাস্তা, আর সেই রাস্তার উপর দিয়ে হেঁটেই আমরা ভেতরে প্রবেশ করলাম। বাড়ির ড্রয়িং রুম যা বড়, তাতে তারার পুরো বাড়িটা আরামসে নিজের জায়গা করে নেবে। ঝাড় লণ্ঠন, দামি দামি আসবাবে ঘরটা ভরে আছে। বাড়ির ভিতরের সৌন্দর্য দেখে আমার চক্ষু ছানা ভরা। একজন বছর 30-এর লম্বা চওড়া সুদর্শন পুরুষ তারার দিকে এগিয়ে আসতে আসতে বলল, আপনি মিসেস তারা সেন? তারা নিজের কার্ড তার হাতে ধরিয়ে দিল। স্যার আপনাদের জন্য নিজের স্টাডি রুমে অপেক্ষা করছেন বলে লোকটা আমাদের নিজের সাথে নিয়ে গেল। যেতে যেতে আমার মনের প্রশ্নটা তারাই জিজ্ঞেস করলো, আপনার পরিচয়টা জানা হলো না? আমি মোহন, অনিমেষ স্যারের বিয়ে। বলে মোহনবাবু এগিয়ে গেলেন। আমরা ওই বাড়ির 3 তলায় একটা বিশাল বড় ঘরে প্রবেশ করলাম। দেখে মনে হলো বাড়ির মধ্যেই সযত্নে তৈরি একটা অফিস। সেই ঘরের মধ্যে থাকা একটা বিশাল টেবিলের উল্টো দিকের চেয়ারে বসে আছেন বছর 45-এর অনিমেষ ভাদুরী। গায়ের রং চাপা, বেটেখাটো গোল চেহারা, চোখ দুটো বেশ বুদ্ধিদীপ্ত। মোহনবাবুর সাথে আমরা দুজনেই ভিতরে গেলাম। তারা নমস্কার জানিয়ে বলল, নমস্কার এবং ধন্যবাদ আপনার জরুরি সময়ের থেকে কিছুটা সময় আমাকে দেওয়ার জন্য। আপনাকে কিছু প্রশ্ন করতে চাই আমি। অনিমেষবাবু নিজের সামনে খোলা একটা ফাইল বন্ধ করে বেশ গম্ভীর গলায় বললেন, আপনারা বুঝতে পারেন, কিন্তু আমি কোনো অবান্তর প্রশ্নের উত্তর দেব না। আর আপনার কাছে সময় মাত্র 20 মিনিট, এর মধ্যে যা প্রশ্ন করার করুন। ও বাই দ্য ওয়ে, আপনারা চা নেবেন না কফি? দুটোই আছে। বেশ, 2টো কফি বলে দিন। আমি সামনে তাকিয়ে দেখলাম 2টো জিনিসের যাবতীয় জিনিস টেবিলে সাজানো। তারা একবার আমার মুখের দিকে তাকিয়ে নিয়ে বলল, খুব সহজ কথায় বলছি। আপনি নিশ্চয়ই আমার পরিচয়টা জানেন, আর একটু হলেও আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই আমি এখানে কেন এসেছি। খেলাঘর অনাথ আশ্রম থেকে 2 জন বাচ্চা নিখোঁজ। আপনি সেই সম্পর্কে কিছু জানেন? দেখুন, ওই অনাথ আশ্রম আমার মায়ের তৈরি। আমি সেইখানে খুব একটা যাই না, তাই সেইভাবে খোঁজও রাখা হয় না। তবে খবরটা আমি শুনেছি, খুবই দুঃখজনক। পুলিশকেও জানানো হয়েছে। এইবার বাকিটা ওনাদের কাজ। স্বরাজবাবু যে কেন বেকার আপনার সাথে যোগাযোগ করতে গেলেন সেটাই আমি বুঝতে পারছি না। উনি বুঝিয়ে আমার সাথে যোগাযোগ করে আপনার খুব অসুবিধা করে দিলেন। কথাটা বলতে বলতে একটা কাপে 1 চামচ কফি, 2টো সুগার কিউব আর কিছুটা দুধ ঢালতে ঢালতে চোখটা একবার অনিমেষ বাবুর দিকে তাকিয়ে আবারও সেই কাপে একটি টি ব্যাগ দিয়ে দিল তারা। মোহনবাবু আর আমি দুজনেই চুপচাপ সবটা দেখছি। আমার এই সময় চা কফি খাওয়ার অভ্যাস নেই, তবু আমি কফির দিকে মনোনিবেশ করলাম।
মানেটা কি? আপনি কি বোঝাতে চাইছেন? তারা কফির একটা সিপ নিয়ে বলল, আহা, রাগ করছেন কেন? আমি তো এমনি এমনি বললাম। আপনি তো আজ 10 বছর আগে আপনার মা মারা যাওয়ার পরেও নিয়মিত অনাথ আশ্রমে যেতেন, এখন আর যান না কেন? তারার প্রশ্নে অনিমেষবাবু যেন একটু ভ্যাবাচাকা খেয়ে গেলেন। একটু আটকে আটকে বললেন, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি এই বিষয়ে কিছু বলার প্রয়োজন মনে করি না। আর বাচ্চারা নিখোঁজ কেন সেই বিষয়ে আমার কোনো ধারণা নেই। আচ্ছা, মেনে নিলাম আমি। আপনি কদিন আগে শান্তিনিকেতন গিয়েছিলেন? এই প্রশ্নে যে আবারও ঝটকা খেলেন অনিমেষবাবু, সেটা বুঝতেই পারলাম। কিন্তু এইবার আর আটকে না গিয়ে বেশ গম্ভীর গলায় বললেন, আমি আমার ব্যক্তিগত ব্যাপারজনিত কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না। আপনারা এখন আসতে পারেন। তারা মৃদু হেসে কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই ওই ঘরে যিনি প্রবেশ করলেন তাকে আশা করিনি। তবে ওনার এবং অনিমেষবাবুর কথোপকথনে ওনার পরিচয় পেলাম। ঝড়ের গতিতে ঘরে ঢুকতে ঢুকতে ওই 25 বছরের সুন্দরী রমণী বললেন, বেবি, তোমার ক্রেডিট কার্ডটা একটু দাও না। আমি আমার কার্ডটা খুঁজে পাচ্ছি না। আমি এক্ষুনি পার্লার যাব। আমাকে যেতে হবে তো পার্লারে। পোশাক পরিচ্ছদে আভিজাত্যের ছাপ না থাকলেও ধনীতত্ত্ব দেখানোর একটা অভ্যাস আছে। না হলে কেউ সোনা আর হীরের এত গয়না একসাথে পরে না, তাও আবার শুধু পার্লারে যেতে। উনি আমাদের উপস্থিতি গ্রাহ্যবোধ না করেই কথাগুলো বললেন। অনিমেষবাবু বিনা বাক্য ব্যয়ে ওনার কার্ড সেই সুন্দরী রমণীকে দিয়ে বললেন, এই না, সাবধানে যেও প্রিয়া। আচ্ছা শোনো না, আমি ভাবছি আসার সময় একটু শপিংয়ে যাব। তুমি মোহনকে একটু পাঠিয়ে দিও তো। আমি একা একা অত জিনিস আনতে পারবো না। কথাটা শোনা মাত্রই অনিমেষবাবু মোহনের দিকে তাকিয়ে হুকুমের সুরে বললেন, মোহন, বলছি ম্যাডামকে যা হেল্প দরকার করে দিও। মোহনবাবুও বাধ্য ছাত্রের মতন মাথা নাড়লেন, আর প্রিয়া দেবী বেশ হাসি মুখে বাই হানি বলে বেরিয়ে গেলেন। আমি তারার দিকে তাকিয়ে দেখলাম ও একটু অদ্ভুতভাবেই সব কিছু দেখছে। অবশ্য ওর অবাক হওয়ার আরও একটা কারণ হতে পারে যে অনিমেষবাবুর স্ত্রীকে এতটা স্বল্প বয়সী আশা করেনি। প্রিয়া দেবী যেতেই অনিমেষবাবু তারার দিকে ফিরে বললেন, এখন আপনারাও আসতে পারেন। তারা নিজের জায়গা থেকে উঠে হাসি মুখেই বলল, আজ চলি, কিন্তু আবারও দেখা হবে। আর একটা কথা মনে রাখবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক ততক্ষণই ব্যক্তিগত থাকবে যতক্ষণ না সেটা কারোর ক্ষতি করার চেষ্টা করবে। তারার এই কথায় অনিমেষবাবু ক্রুদ্ধ আর হতবাক চোখে ওর দিকে তাকালেও ও সেই দিকে পাত্তা না দিয়ে দরজার দিকে এগিয়ে গেল। আমিও ওর সাথে সাথে এগোলাম। হঠাৎ দরজার সামনে থেমে গিয়ে তারা পিছন ফিরে বলল, আচ্ছা অনিমেষ বাবু, আপনার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? মানে কিছু না। চল মেঘ, অনিমেষ বাবুর মিটিং আছে। এই বলে তারা আমাকে নিয়ে বেরিয়ে এলো। আমার মনে এখন অনেকগুলো প্রশ্ন ঘুরছে, কিন্তু আমি কিছু বলার আগেই তারা বলল, মেঘ, পুরো ব্যাপারটা না গোলমেলে। যা করার আমাদের তাড়াতাড়ি করতে হবে। বাচ্চাগুলোর কোনো বিপদ হলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না রে। তারার মুখ দেখেই আমি বুঝেছিলাম যে ও বেশ চিন্তায় আছে। আমরা আরও একটু এগিয়ে যেতেই দেখলাম একটা ঘরের সামনে একটা মহিলা মাথায় হাত দিয়ে বসে আছে, আর সামনে একটা কাঁচের ফুলদানি ভেঙে পড়ে আছে। পোশাক দেখে ধারণা হলো ওনারা এই বাড়ির ভৃত্য। তারা এগিয়ে গিয়ে বলল, কি কি হয়েছে এখানে? মেয়েটি মুখ কাঁচুমাচু করে বলল, দেখুন না দাদাবাবু, ঘরের ফুলদানি বাইরে পরিষ্কার করার জন্য আনছিল, আর সেটা হাত থেকে পড়ে ভেঙে গেল। না ঠিক আছে, কাজ করতে গেলে এরকম হতেই পারে, ভয়ের কিছু নেই। এটা দেখতে পেলে দাদাবাবু খুব বকা দেবেন। এই মেঘ, ওদের একটু হেল্প কর না, নয়তো ওরাই বকা খাবে। তারা আমাকে সেই মেয়েটিকে সাহায্য করার কথা বললেও তারার চোখে আমার উদ্দেশ্যে ওই মেয়েটিকে ব্যস্ত রাখার ইঙ্গিত। আমিও চটপট ওকে সাহায্য করতে আর কথায় ব্যস্ত রাখার চেষ্টা করলাম। এদিকে দেখলাম তারা সেই ফাঁকে এই বাড়ির দাদা বাবু মানে
অনিমেষ বাবুর শোয়ার ঘরে ঢুকে গেল। কিছুক্ষণ পর সব পরিষ্কার করে ওই মেয়েটি চলে গেল, আর তারাও সেই ঘর থেকে বেরিয়ে এলো। আমি চাপা গলায় বললাম, কিরে কিছু পেলি? তারা আমার হাত ধরে তাড়াতাড়ি বেরোতে বেরোতে চাপা গলায় বলল, এখন চল বেরোই, আগে পরে সব বলছি। এতক্ষণ শুনছিলেন শ্রেয়া মণ্ডলের খেলা ঘরের খেলোয়াড়। কেমন লাগলো আজকের গল্প তা কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের গল্পের সূত্র ধরে অভিষেক এবং গল্প পাঠে অভিক। এছাড়া বিভিন্ন চরিত্রে ছিলেন রাহি, তমা, ময়ূরী, সিদ্ধার্থ, সৌভিক, মাস্টার ঋতব্রত, রাজ, পূজা, সোমজিৎ, অভিষেক, তানিশা, পৌত্তুষা এবং অভিক। প্রচ্ছদ অলঙ্করণে অভিষেক, আবহে আদিত্য, শব্দগ্রহণ এবং নির্দেশনায় অভিষেক, সমগ্র পরিচালনায় মা প্রোডাকশন। শীঘ্রই এই গল্পের অন্তিম পর্ব নিয়ে আসছে আপনাদের জন্য। সকলে সুস্থ থাকুন। শুভরাত্রি।